শুরু করো। হুম। আচ্ছা, হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই 899তম ক্লাসে। আজ ইংরেজি 20/12/2024, শুক্রবার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শরিক মায়াজম, হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে পড়ানো হচ্ছে। স্যার আমাদেরকে এই উপহারগুলো দিচ্ছেন। আর আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী মহাশয়। আমি স্যারকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। আর সবাই খেয়াল রাখবেন যে আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, আর ভিডিও ওপেন করে রাখবেন না। ধন্যবাদ স্যার। স্যার শুরু করুন। হ্যাঁ, উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আমার তরফ থেকে এবং হোমিও দর্পণের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। আমরা পড়ছি ক্রনিক ডিজিজ, হ্যানিম্যানের লেখা সোরা। সোরাই তো হচ্ছে ফান্ডামেন্টাল কজ। রোগের ফোড়া না থাকলে তো রোগই হতো না। ফলে আমরা সোরাকে ভালো করে বুঝে নিতে হবে। এটা ভালো করে না বুঝলে আমরা কিন্তু অন্য মায়াজম গুলোকে বুঝতে পারবো না। আরেকটা হচ্ছে কি, মিক্স মায়াজমে যুক্ত বহু সিমটম আছে যেটা একটা মায়াজমে তৈরি করে না। বেসিক্যালি হচ্ছে কি, সোরা আইদার লেটেন্ট অথবা অ্যাক্টিভ, দুটো ফর্মে থাকে। এই যে তার লেটেন্ট ফর্মটা এবং অ্যাক্টিভ ফর্মটা, এগুলোকে যদি আমরা না চিনতে পারি তাহলে চিকিৎসাটা কাকে করবো? শত্রু তো আমাদের মায়াজম, শত্রু তো আমাদের সিমটম নয়। এবার ব্যাপার হচ্ছে যে এইটা আমরা করতে গেলে আমাদের এগুলো বুঝতে হবে। এবং এই যে একটা সিমটম অনেক সময় তিনটে মায়াজম দিয়ে তৈরি হয়। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা যখন ডিজিজের বর্ণনাগুলো পেশেন্টের কাছ থেকে শুনবো তখন তো আমরা বুঝতে পারবো না। কারণ এক একটি সিমটম যদি একাধিক মায়াজম দিয়ে যদি তৈরি হয় তাহলে কোন মায়াজমের আন্ডারে ওষুধটা দেবেন? এখন যারা শুধুমাত্র সিমটম দেখে চিকিৎসা করেন, দ্যাট মিনস সো কল্ড সিমটম ডক্টর, এটা আমার কথা নয় ভাই, ডাক্তার জে.এইচ. অ্যালেনের কথা। তা এই সিমটম ডাক্তার যারা, তারা তো এইটা পড়তে গেলে মাথাটা খারাপ হবে। আমি যখন প্রথম বলছি অনেকে সবটা বুঝবেন না হয়তো, কিন্তু করতে 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 শিখে যাবেন। এবং আমি তো বিভিন্ন রকম ভাবে সিমটমের, একটা সিমটমের এগেনস্টে কি কি মায়াজম হতে পারে তার আলোচনাও তো আমি করি, মাঝে মাঝেই করি, আমি সুযোগ পেলেই করি। তার ফলে এগুলো করতে করতে আপনাদের মধ্যে এসে যাবে। স্মোকিং সম্পর্কে বা তামাক, তামাক এমন একটা জিনিস যেটাকে আমি ডায়েট বলবো না নেশা বলবো, এটা বলা বড় মুশকিল। ডায়েট অবশ্যই নয়, আবার এটা নেশা তো অবশ্যই, আবার ডায়েট নয় এই কথা বলতে পারছি, এটা না খেয়ে থাকতে পারে না। নেশার একটা বৈশিষ্ট্য কি, না খেয়ে থাকতে পারে না। তা সেই ব্যাপার হচ্ছে যে অনেক সময় তো আমার পেশেন্টরা বলেন আমি ভাত না খেলে থাকতে পারি না, ও রুটি খেলে আমার পেট ভরে না, এরকম কথা তো অনেকে বলে। তার মানে কি সেটাকে নেশা বলবো? তা তো নয়। ইন অ্যাভারেজ হচ্ছে কি, যে এই নেশা দ্রব্য মানে কি, যে দ্রব্যগুলো আমাদের ক্ষতি সাধন করতে পারে, এই যে ধারণা যেটা আমাদের ক্ষতি সাধন তো করেই, কিন্তু উপকারক, তাহলে এগুলো ক্ষতিকর, ক্ষতি সাধন যদি করেও থাকে তাহলে আমরা এটাকে গ্রহণ করি কেন? তার কারণ কি, প্রাথমিক একটা এখান থেকে কিছু বেনিফিট পাওয়া যায়, আরাম বা আনন্দ কিছু পাওয়া যায়। এই পাওয়া যায় বলি তো আমরা নেশা করি, তাহলে নেশা করবো কেন? এই হচ্ছে ব্যাপারটা। এই নেশা করার পেছনে কারণটা হচ্ছে কি, সিক্স ফর স্টিমুলেশন, উত্তেজনা গ্রহণ করতে চাইছি। স্টিমুলেশন, উত্তেজনা গ্রহণ করতে চাইছে বা উত্তেজিত হতে চাইছে, এই যে ব্যাপারটা যেটা, এটাও সোরার ফেনোমেনা। সোরা ব্যাকগ্রাউন্ডে না থাকলে পরে এটা হবে না। এইবার তাহলে কি, কনসিডারিং দ্য ডায়েট, দ্য ইউজ অফ টোবাকো শুড অলসো বি কেয়ারফুলি কনসিডার। এখানে অ্যানিম্যাল কি ডায়েটের ব্যাপারে, ডায়েট কথাটা এখানে উল্লেখ করেছেন, নেশার কথাটা বলেন নাই। দ্য ইউজ অফ টোবাকো শুড বি কেয়ারফুলি কনসিডার্ড। কেয়ারফুলি মানে কি, যত্ন সহকারে বা সতর্কভাবে আমাদের এটাকে বিবেচনা করতে হবে, যে এটাকে আমরা কি করব বা এটাকে নিয়ে কি করা উচিত আমাদের, এই ভাবনাটা আমাদের কিন্তু এখানে ভাবতে হবে। স্মোকিং, স্মোকিং তো আজকাল আমরা পাবোই, আজকাল তো কি বলবো,
গোপের রেখা গজাবার আগেই তো স্মোকিং শুরু হয়ে যাচ্ছে। ইভেন স্মোকিং কিন্তু শুধুমাত্র পুরুষরা করছে তা নয়, পাশাপাশি কিন্তু মেয়েরাও অধিকাংশ, বিশেষ করে শহর অঞ্চলে আমরা তো দেখতেই পাই, আমি প্রায় দিনই দেখতে পাই প্রচন্ড স্মোকিং করে যাচ্ছে। এই স্মোকিং এর কি ফল হবে সেটা তো বলে লাভ নেই। তার ফলে ভয়ঙ্কর ফল, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে। তা এবার তার প্রভাব শিশুদের উপরে পড়বে। এবার উভয় যদি স্মোকার হয় তার ফলও তো পড়বে। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা, যে আমরা যখন ফ্যামিলি হিস্ট্রি গুলো যখন নেব, যখন তার বাবা মার মধ্যে নেশার কোনো ব্যাপার ছিল কিনা এটাও তো আমাদের জানা দরকার। আমরা শুধু রোগের নামটা জানলে হবে? আচ্ছা, রোগের নামটা তো জানলাম, কি হয়েছিল? না বাবার ক্যান্সার হয়েছিল। কোথায় হয়েছিল? না চেস্টে হয়েছিল। এবার কোন দিকে হয়েছিল আর বলতে পারলো না, আটকে গেল। কিন্তু আমরা যদি এগুলোকে বার করার চেষ্টা করি, এগুলো দেখবেন অনেক এখান থেকে সুবিধা পাবেন যদি করতে পারেন। আমি শুধু লাইন অফ থিঙ্কিংটা আপনাদের শেয়ার করতে চাইছি। স্মোকিং ইন সাম কেসেস অফ chronic disease মে বি পারমিটেড। দেখুন হ্যানিম্যান কি বলছেন, যে স্মোকিং সাম কেসেস, কিছু কেসে ক্ষেত্রে পারমিটেড, মানে পারমিশন দেওয়া যেতে পারে তাকে। বলতো হ্যাঁ ঠিক আছে, অনুমোদন করা যেতে পারে। দেখুন হ্যানিম্যান এই কথাটা বলছেন। এই কথাটা বললি তাদেরকে গালাগালি দেবে। হ্যাঁ, তামাক, তামাক দেওয়া যাবে? এ কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, এ তো হোমিওপ্যাথি স্রষ্টাই কথা বলছে। ও বাবা, ওটা কিছু বোঝে না, আমরা এই আবিষ্কার করেছি, এটা খেলে ওই হবে, ওটা খেলে তমুক হবে, তমুক হবে। যারা বলেন, তো সেই ডাক্তারগুলোকে দেখুন, তারাই হচ্ছে বড় স্মোকার। যে ডাক্তাররা বলেন তারাই বড় স্মোকার 99% ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে কি, যে এদের মূল ব্যাপারটা কি, এই যে বিরোধিতা করা, বিরোধিতা করা, এগুলো তো এক পেশে বিরোধিতা। এইবার হচ্ছে আমরা কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে আমরা পারমিশন দেব, সেইটা একটা খুব মজার ব্যাপার। আমি একটা ঘটনা বলি, আমাদের এখানে আরজি কর হসপিটালের একটা ঘটনা। আমার পরিচিত লোক আছে বলে সেই ঘটনাটা বলছি, তাহলে বুঝতে পারেন ব্যাপারটা কি। অনেকদিন আগের ঘটনা। তো ভদ্রলোকের পেটে প্রচন্ড ব্যথা হয়, সেই ব্যথাটা কমছিল না এবং অজ্ঞান হয়ে যান। তারপর আরজি করে ভর্তি হন, যাকে ব্যথাটা তারপর কমলো বটে। ব্যথাটা কমার পরে তার কি হলো, ডায়রিয়া শুরু হলো। ডায়রিয়া প্রায় দিন 15 ধরে চেষ্টা করে ডাক্তাররা কোনোভাবে কিছু করতে পারেনি, তখন বলেছে বেলেঘাটাতে ট্রান্সফার করতে বলেছে। তা এই সময় এক সিনিয়র ডাক্তার ওকে এসে জিজ্ঞেস করলেন, আরে বাবা, তুই কোনো নেশা করতিস? তখন হেসে বেড়েছে, বলছে হ্যাঁ আমি তো স্মোকিং করতাম। কিরকম করতিস? বলে মিনিমাম 2 প্যাকেট থেকে 3 প্যাকেট। কি 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 করতিস তুই? না আমি খেতাম ওই চার্মস, খেতাম চার্মস বলে একটা ব্র্যান্ড ছিল তখন। তো তখন বলে দাঁড়া, ওকে পাঠাবার আগে উনি বলে, যা তো তুমি 2 প্যাকেট সিগারেট নিয়ে আসো তো। উনি পয়সা দিলেন। স্যার এ কি করছেন? না তুই খাবি, তোকে আমি অ্যালাউ করলাম। ভাগ্য ভালো সেই ডাক্তারটা অত্যন্ত অনেস্ট এবং অত্যন্ত বুদ্ধিমান। তিনি কিন্তু হোমিওপ্যাথ নন। তিনি কি বলেন, ওনাকে অ্যালাউ করলেন, ওনার রুমটা কি করলেন, একটা ওই কেবিনে একটা স্থানান্তরিত করলেন। এটা দেখা যাক। আমার মনে হচ্ছে ওইখান থেকে ওরই ওরই এফেক্ট হচ্ছে। এবং মজার ব্যাপার কি, ধূমপান যে করতে শুরু করলো, বিকেলের দিক থেকে তার কমতে শুরু করলো। আলটিমেটলি কিন্তু তার আর নতুন কোনো ওষুধ লাগলো না, কেসটা সলভ হয়ে গেল, 2 দিন পরেই তাকে ছেড়ে দিল। তাহলে বোঝা গেছে কি, এই যে উইথড্রয়াল অ্যাকশন তামাকের, এই উইথড্রয়াল অ্যাকশন আছে এখানে, তাহলে কি হলো, এইখানে যদি তাকে ওটা না দিত তার প্রাণটাই চলে যেত। ফলে দেয়া যাবে না এরম ব্যাপার হ্যানিম্যানের। তাহলে এই যে বক্তব্য, যেটা যে কিছু কিছু ক্ষেত্রে পারমিট করতে পারি আমরা, তার একটা উদাহরণ আমি দিলাম অন্য প্যাথি থেকে। আমাদের প্যাথি থেকে বললে আপনি বলবেন, আপনি তো হোমিওপ্যাথি ডাক্তার, আপনি তো আপনার পক্ষে ঝোল টানবেন, এটাই স্বাভাবিক। আর এটা সত্যি কথা, আমি তো ঝোল টানবই, এটা যে স্বাভাবিক হয়ে থাকে। কিন্তু আমাদের হ্যানিম্যানের চিন্তাধারার মূল কথাটা কি, নিরপেক্ষ হতে হবে, রেশনাল জাজমেন্ট করার ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। সেখানে পক্ষপাতিত্ব চলবে না। এখানেও দেখুন পক্ষপাতিত্ব হচ্ছে না। এখানে যে ওই যে
যিনি সিনিয়র ডাক্তার, তার যে এই যে দৃষ্টিটা, কারণ তিনি কি কি ওষুধ দিয়েছেন জানেন, তাতে তো পায়খানা বন্ধ হয়ে যাওয়ার কথা। উত্তরোত্তর বেড়ে চলেছে, কিন্তু পরীক্ষা করে কিছু পাচ্ছে না। ঘটনাটা তো এই হয়েছে। তো যাই হোক, তাহলে একটা প্রমাণ আমি দিতে পারলাম যে এরকম ঘটনা আমার লাইফে একটা ঘটেছে। তা কারণ সেই কথাটা বলেছে, কারণ তাকেও আমি হচ্ছে সিগারেট অ্যালাউ করেছিলাম। সিগারেট অ্যালাউ করেছিলাম এই কারণে যে তার পায়খানার সময়, পায়খানায় পেলে পরে যদি সিগারেট না খায়, ও একটা দেখা যাবে ওই কি বলে ওই সিন্নির সিন্নির এক ফোঁটা সিন্নি পড়লে যেরকম ওই রকম পড়বে, আর হবে না। কিন্তু ওই স্মোকিং করতে করতে টানবে আর হুড় হুড় করে বেরিয়ে যাবে। বলছে যে বলে একদিকে টানছি একদিকে বেরোচ্ছে, ডাক্তার পেট ক্লিয়ার হয়ে গেল, ঝামেলা ঝামেলা মিটে গেল। এই যে ব্যাপারটা, যে এরকমও কিন্তু হ্যাবিচুয়েশন অনেকের আছে। তাহলে এই ঘটনাগুলো আসলে কি, এগুলো কোন ক্যাটাগরির ঘটনা, সেই জায়গাটা কিন্তু আমাদের এখানে ভাবতে হবে। এটা শুধু আমি তামাক দিয়ে বলছি, তামাক ছাড়া, তামাক স্মোকিং দিয়ে বলছি, স্মোকিং ছাড়া হতে পারে গুড়াকো দিয়ে হতে পারে, জর্দা পান দিয়ে হতে পারে, দোক্তা দিয়ে হতে পারে। হ্যাঁ, আমি এমনও দেখেছি যে ওই জর্দা পান বন্ধ করে দিতে তার মাথা ঘুরছে, জর্দা পান খেলে তার মাথা ঠিক থাকছে। এবার দেখুন, আপনারা যারা নিউলি, যারা নতুন লোক যারা, তারা যদি এরকম জর্দা পান খান, দেখবেন মাথা ঘুরবে, টলমল করবে, অনেক কিছু হবে। খেয়ে দেখুন না একদিন, এটা মোটামুটি মিডিয়াম জর্দা পান খেয়ে দেখুন, আর বুঝতে পারবে ঠেলাটা কেমন। হুম। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে এই অভিজ্ঞতাটা আমার ছিল, যে জর্দা পানে এরকম হয়। এবারে বন্ধ করেছে, বন্ধ করার জন্য, আমার আর্লি লাইফের কথা বলছি, আমি তো তাকে বন্ধ করতেই বলেছিলাম। যেহেতু তার মুখে ঘা হয়েছিল, মুখে ঘা হয়েছিল, ভাবছিল ক্যান্সার ফ্যান্সার হয়ে যাবে বা অন্যদিকে চলে যাবে, এরকম একটা তো ভয় ছিল আমার। তো ফলে এইখান থেকেও তাহলে আমরা বুঝতে পারছি যে প্রাত্যহিক অভিজ্ঞতাগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরাও নিজেরাও দেখতে পাবো যে এটার কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনীয়তা আছে। এবং পেশেন্ট দেখবেন গুণাগুণ দিয়ে মজার ব্যাপারে একটা কথা বলেন, আমার দাঁত দিয়ে রক্ত পড়তো, দাঁতের অমুক ছিল, তমুক ছিল, ডাক্তার দেখিয়ে কিছু হচ্ছিল না, গুঁড়াকা দিয়ে মাজলাম, ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকে সব ঠিক হয়ে গেল। এই গল্প আপনারা কিন্তু শুনতে পাবেন, এই গল্প আপনারা শুনতে পাবেন। অনেকেই দেখবেন ক্লান্ত হয়ে পড়লো, সারাদিন খাটাখাটনি করলো, ইয়ে করলো, বসে বসে একটা স্মোকিং করলো, চাঙা হয়ে গেল, আবার কাজ করতে শুরু করে দিল। হ্যাঁ, এটা শুধুমাত্র যারা লেবার ক্লাসের কাজ করে তার শুধু তারাই না, যারা ধরুন হায়ার ধরুন শিক্ষার, লেখাপড়া শিক্ষা বা লেখাপড়া বা কি বলবো এডুকেশন ইয়েতে আছেন যারা, আমি কবি সাহিত্যিক এদের কথা, এত বড় জায়গাটা আমি যাচ্ছি না, সাধারণ যারা আর কি কলম পেশে যারা খায়, হ্যাঁ, এই মানুষগুলোর মধ্যে দেখবে স্মোকিং এর প্রবণতাটা আছে। তারা এই কথাটা বলে, হ্যাঁ তার একটা ধরাই, মাথাটা খুলে যাবে, এরকম কথা বলে তো, সিগারেট খেলে মাথাটা খুলে যাবে। দেখবেন আপনাদের অনেকেই বন্ধু বান্ধব বলে, বা পেশেন্টও বলবে, দেখবেন যদি তার সঙ্গে সেরকম আন্তরিক সম্পর্কটা করতে পারে। তাহলে এই কথাগুলো কি মিথ্যে না? এবার কতটা গ্রহণযোগ্য, কেন সে বলে, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এখানে হ্যানিম্যান বলছেন, তাহলে আমরা কিছুটা অ্যালাউ করতে পারি, মানে কিছুটা স্মোকিং দিতে পারি, সোজা কাজ স্মোকিং বলে নয়, যে কোনো নেশাদ্রব্য আমরা কিছুটা অ্যালাউ করতে পারি। এখানে স্মোকিং এর আলোচনা করছে, স্মোকিং এর মধ্যে সীমাবদ্ধ থাকবো। এবার হচ্ছে কি, ইফ হি ডাজ নট এক্সপেক্টেড, দেখুন তিনি স্মোকিংটা অ্যালাউ করতে বললেন, ইফ হি ডাজ নট এক্সপেক্টেড, মানে যদি সে কপটা না ফেলতে পারে, বার করতে যদি না পারে। সিগারেট খেলে কি হয়, একটু তো কাশি হয়, গলাটা কিরকম করে, খুসখুস করে, ইয়ে করে, কপটা বেরিয়ে যায়। তাহলে এই কপ বার করাটা, এটাও তো একটা প্রয়োজন। অন্যান্য চিকিৎসায় চেস্টের ট্রাবলস হলে বা কাশি পাশি সর্দি হলে তারা কি করে, তাদের মূল চিকিৎসাটা কি? মূল চিকিৎসাটা কপটা, কাপ এক্সপেক্টরেন্ট, কাপ বার করার চেষ্টা করে। আজকাল তার সঙ্গে ঘুমের একটা ইয়ে দেয়, ওটা খেলেই ঘুম পায়। ঘুমটা দেয় এই কারণে যে ঘুমিয়ে থাকলে কাশিটা তো কম হবে। কিন্তু তাদের এই যে ধারণা, এটাও তো ভুল। ঘুমিয়ে থাকলে কাশি বেশি হবে, লেপারারি খুলুন, খুলে দেখুন স্লিপ ডিউরিং অ্যাগ্রাভেশন আছে। ওরা তো ওটা বুঝবে না, ওদের জেনারেল ভাবে ওরা ভাবে যে হ্যাঁ, ঘুমোলে পরে কাশিটা কম থাকবে। এবং এটা কেন করে, সেটা পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে কি, যে কাশির যে কষ্ট, কাশি কন্টিনিউয়াস হলে পরে বুক টুক একদম মানে ব্যথা হয়ে যায়, শরীর একদম
মানে সে কি বলবো, বিশেষ করে বৃদ্ধা বা বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ বা কচি শিশু, অল্প বয়সী শিশুদের কি কি কষ্টদায়ক, মানে সে বলে বোঝা যাবে। ফলে তাদের এই অন্যান্য সিস্টেম অফ মেডিসিন এই জায়গাটা তারা আজকাল, আগে তো এর ঘুমের ওষুধটা থাকতো না। আগে অ্যান্টি অ্যালার্জিক, প্রথমে যে এমনি কাপ সিরাপ থাকতো, তারপরে অ্যান্টি অ্যালার্জিক ওর সঙ্গে যোগ করা হলো। এখন কিন্তু ওর সঙ্গে ঘুমেরও একটা যোগ করে দেয়, খেলেই ঘুমাবে। যতটা ঘুমোবে রেস্টে থাকবে, তাহলে মাসেল ইয়েগুলো, এই যে কাশিগুলো, যে মাসেল গুলো যে এক্সারশন হয়, সেই এক্সারশনটা কম হবে তুলনামূলকভাবে। এবং ঘুমোলে পরে সাধারণত অধিকাংশ রোগী ঘুমোলে পরে একটু রিলিফ হয়। এটা হচ্ছে জেনারেল রুল এটা। কিন্তু ঘুমোলে পরে কষ্ট বাড়ে। আপনারা তো অনেক ওষুধই জানেন, ঘুমন্তকালে বাড়ে। সেটা কাশি বলে নয়, যে কোনো রোগী বাড়তে পারে। তাই দেখুন, হোমিওপ্যাথি কিন্তু এই যে নলেজটা, যেটা এটা হচ্ছে কমপ্লিট নলেজ মোটামুটি। কারণ ওদের নলেজটা ইনকমপ্লিট নলেজ, কারণ ওরা যেটা বলছে এটা সব ক্ষেত্রে সত্য নয়। কিন্তু হোমিওপ্যাথিতে আপনাকে দুটো সাইডই দিয়ে দিয়েছে, কোনটা কোন ক্ষেত্রে কোনটা সত্য সেটাকে আপনাকে দেখে নিতে হবে। তার মানে কি, আংশিক সত্যগুলোকে কি করে প্রকৃত সত্যে পরিণত করতে পারা যাবে, সেই ফিলোসফিটা সেই ফিলোসফিটা কিন্তু আমাদের হানিম্যান দিয়েছেন। আমরা শুধু তার প্রয়োগ করতে হবে আমাদের। ঠিক আছে, এইবার কি হলো, when the patient had been accustomed to an uninterruptedly use of it, accustomed মানে অভ্যস্ত, uninterruptedly মানে কি বিরামহীন ভাবে, তার মানে লাগাতার, মানে বহু বছর ধরে যারা খেয়ে আসছে, স্মোকিং করে আসছে, and if it does not সরি, আমি লাইনটা ড্রপ করে ফেলেছি, আমার একটু চোখের অসুবিধা তো আছে। সরি সরি, ওই আমি ডাজ নট এক্সপেক্টেড বললাম তো, তার আগে লাইনটা আমি ড্রপ করে ফেলেছি, সরি। এখানে কি বলছে, স্মোকিং ইজ সাম কেসেস, ক্রনিক কেসে মে বি পারমিটেড হোয়েন দ্য পেশেন্ট হ্যাড বিন অ্যাকাস্টাম টু আনইন্টারেপ্টেড ইউজ অফ ইট। মানে অ্যাকাস্টাম মানে যে অভ্যস্ত, সোজা কথা নেশা, বহুদিনের নেশা যে করছে বিরামহীন ভাবে। অ্যান্ড ইফ হি ডাজ নট এক্সপেক্টেড, দুটো কন্ডিশনে তিনি পারমিশন দিলেন অ্যানিম্যান। সেটা হচ্ছে কি, যে দীর্ঘদিন ধরে এটা খেয়ে অভ্যস্ত তার ক্ষেত্রে, আর যার ক্ষেত্রে যে কপটা তুলতে পারছে না, যেটা যে কপ তুলতে পারছে না, তার ক্ষেত্রে আমরা স্মোকিংটাকে অ্যালাউ করতে পারি। সেটাও কি, অ্যালাউ মানে কি, সে যতগুলো চাইবে ততগুলো নাকি। আমার এক বেয়ারা পেশেন্ট আছে, এত অবস্টিনেট পেশেন্ট। যাই হোক, সে পেশেন্টটার ওই আমার কাছে যেটা কারণে এসছে, আমি তোকে নিতেই চাইছিলাম না। তা তার ওই যে পায়ের করার জন্য সে হাঁটতে পারে না, 2-4 বার অপারেশনও করেছে, আবার গজিয়ে গেছে, সেই জন্য আমার স্মরণ নিয়েছে। তো কেসটা, উনি কিন্তু ওই ওই ডাক্তারবাবু, সিগারেট খেলেও মরবো, সিগারেট না খেলেও মরবো, চা খেলেও মরবো, না খেলেও মরবো। হ্যাঁ, আপনার কাজ করুন, সারলে সারবে, না সারলে না সারবে। চিকিৎসা করা, বাড়ির লোক বলছে তাই চিকিৎসা করো। দিস ইজ অবস্টিনেসি, দিস ইজ টু মাচ অবস্টিনেসি। তাকে আমি টিউবারকুলিনাম দিয়ে শুরু করেছিলাম, টিউবারকুলিনাম দিয়ে সবগুলো চলে গেল, তো একটা রয়ে গেল, তাকে আমি কিছুতেই কিছু করতে পারছি না। পরবর্তীকালে ফার্দার আরো ইনভেস্টিগেশন করে ওকে থুজা দেওয়ার পর ওটা প্রায় 80% চলে গেছে 2 মাসের মধ্যে। তাহলে এই যে ব্যাপারটা, যেটা এইখানেও কিন্তু লক্ষ্য করে দেখুন, নেশা করতে করতেও কিন্তু রোগ সারতে পারে, সারে, এটাও ঘটনা। হ্যানিম্যান বলছে নেশা এইভাবে করলে পরে সারবে না, হ্যানিম্যানের কথাটা মিথ্যে নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকমও দেখা যাবে যে নেশা সে চালিয়ে যাচ্ছে, তবু সে সেরে যাচ্ছে। তার মানে কি, তার ভাইটালিটিটা একটা খুব ভালো পজিশনে আছে, এই জন্য সে কিন্তু এটা করতে পারছে। কিন্তু এটা আদর্শ নয়। এটা আপনার জীবনে 2-1টা ক্ষেত্রে হবে, অধিকাংশ ক্ষেত্রে ফেলিওর হবে। যদি মনে করেন হ্যাঁ নেশা করছে, করুক, আমি দিয়ে যাবো, হাই পাওয়ার দিয়ে যাবো, ঠিক হয়ে যাবে, এটা বাস্তব অভিজ্ঞতা কিন্তু এরকম পেশেন্ট 2-1টা ঠিক হয়। আর এই পেশেন্টটা ঠিক হওয়ার পাশে আরেকটা কারণ আছে, ইনি কোনো রকম মানসিক যন্ত্রণার মধ্যে থাকেন না, হাসি খুশি লোক, খুব ইয়ার্কি ফাজলামি করেন, কোনো ব্যাপার নেই, সবাইকে হাসি মজার মধ্যে থাকে, ওনার স্বভাবই ওইটা, মজা করা স্বভাব। ফলে উনি কোনো কিছু বলে, আমি কোনো সিরিয়াস কিছু নেই না তো, আমাকে অনেক সময় নাকি গালাগালি করে, ইয়ে করে, তো গালাগালি করলো করলো হয়ে গেছে, কোনো গুরুত্বই দেয় না। আমি যেটা মনে করব সেটাই করব, ও কে কি ভাবলো আমি সেটা ভাবি না।
এরকম একটা ব্যাপার। তা বলে সে খুব অন্যায় কাজে বিরাট কিছু করে তাও নয়, কিন্তু এখন রিটায়ার্ড ম্যান হবে। তো ফলে এই যে মানসিকতা, তার এই যে মানসিকতার জায়গা, টেনশনের জায়গাটা তার খুব কম, ইমোশনাল ডিস্টারবেন্সটা তার কম, এই জায়গাটা কিন্তু তাকে আমার মনে হচ্ছে হেল্প করেছে আমার ওষুধটা সারাতে। নাহলে আমি তাকে সারাতে পারতাম না, এখনো সারেনি, মানে সেরে গেলে তবে বলা যাবে আর কি। যাই হোক, মনে হচ্ছে এটা সেরে যেতে পারে আর কি। এই ঘটনাটা বললাম আপনাকে। তার তার মানে কি হচ্ছে, তার দুটো ক্ষেত্রে আমরা স্মোকিংটা অ্যালাউ করতে পারি, যে ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সে খেয়ে আসছে, আরেকটা ক্ষেত্রে যে ক্ষেত্রে এক্সপেক্ট মানে কপটা তুলে ফেলতে পারছে না, এরকম একটা ক্ষেত্র যখন আসে তখন আমরা স্মোকিং অ্যালাউ করবো। বাট স্মোকিং শুড অলওয়েজ বি লিমিটেড। অ্যালাউ করার পরে হ্যানিম্যান সাহায্য করে নিচ্ছি, কারণ আমরা অ্যালাউ পর্যন্ত আমরা শিখবো, তারপরটা ভুলে যাব। যে তিনি বলেছেন, তিনি যে এই কথাটা বলেছেন যে স্মোকিং শুড অলওয়েজ বি লিমিটেড, এই কথাটা ভুলে যাব, তাহলে বিরাট সুবিধে, পেশেন্ট খুশি হবে, আমার আমার পেশেন্ট আমার হাতে থাকবে। কিন্তু পেশেন্টটাকে আলটিমেটলি হাতে রাখতে পারবেন না, তার সর্বনাশটি আপনি করে দেবেন। তো ফলে এইটা আমাদের বুঝতে হবে যে আমাদের কি করা উচিত, কি করা উচিত। এখানে হ্যানিম্যান তাহলে কি বলছেন, এর আগে আপনার পড়েছিলেন হোমিওপ্যাথি জগতে একটা ইয়ে ছিল না, যে টক দেওয়া যাবে না, টক খাওয়ানো যাবে না, এটা দেখবে চোখ বুঝে টক সব বন্ধ করে দেয়। হ্যানিম্যান কি বলছে, এর আগেই তো বলেছেন, হ্যানিম্যান বলছেন সেখানেও লিমিটেড বলেছে। লক্ষ্য করে দেখুন, হ্যানিম্যান কিন্তু এরকম বন্ধ তো করেন না। এরা কোন কোন গবেষণা থেকে পেয়েছে আমি বলতে পারবো না। এই যে টকের যে ব্যাপারগুলো, এখানে ভিটামিন সি, মোটামুটি ভিটামিন সি এর ইয়েটা, এটা তো তার তো ভেতরে যাবে না ভিটামিন সি। একটা লোকের যদি ভিটামিন সি দীর্ঘদিন না যায়, তার ফলশ্রুতিতে কি দাঁড়াবে? সেটা কি খুব ভালো হবে? সে পেশেন্টটা কিওর হবে? অবস্টাকল টু রিকভারি হয়ে যাবে। এইরকম নলেজ নিয়ে তো হোমিওপ্যাথি করা যায় না। হোমিওপ্যাথির নলেজটা অনেক কংক্রিট নলেজ দরকার, কারণ এটা ফিক্সড নয়। ফিক্সড হলে আপনি এটা দিলে ওই, এটা দিলে ওই, দুইয়ে দুইয়ে চার, দুইয়ে দুইয়ে শূন্য হতে পারে হোমিওপ্যাথি। মানে শূন্য বলতে ওষুধ দেওয়া যাবে না, দিতে পারা যাবে না, এরকম ক্ষেত্রে হতে পারে। ফলে হোমিওপ্যাথির ক্ষেত্রে আমাদের কিন্তু এটা ভাবতে হবে। তারপর কি বলছে, অলওয়েজ বি লিমিটেড। তারপর বলছে মোর সো ইফ, কোন ক্ষেত্রে দেব মোর সো ইফ, যদি দ্য মেন্টাল অ্যাক্টিভিটি, স্লিপ, ডাইজেশন, মানে হজমের ইয়ে, অর দ্য ইভাকুয়েশন আর ডিফেক্টিভ। কিরকম কথাটা বলছে, কোন ক্ষেত্রে দেবো, আরো ক্ষেত্রটাকে তিনি স্পেসিফিক করে দিলেন হ্যানিম্যান। মেন্টাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, মানে পড়াশোনা করতে ভালো লাগছে না, কোনো কাজে মন বসছে না, মেন্টাল অ্যাক্টিভিটি, হ্যাঁ, সবসময় কি যেন একটা নেই, কি যেন একটা নেই বলে, এরকম পেশেন্ট বলে, তো আমি জানি তো, পেশেন্ট বলে। হুম। তাই এরকম একটা হয়। তারপর তার ঘুমের তার ডিস্টার্ব হচ্ছে, তার হজমের ডিস্টারবেন্স হচ্ছে, তাহলে দেখুন হজমের ডিস্টারবেন্স হচ্ছে। অ্যান্ড ইভাকুয়েশন, ইভাকুয়েশন মানে পায়খানা আর কি, মলত্যাগ, সেটাও ডিফেক্ট হয়ে যাচ্ছে। এবার দেখুন ডাইজেশনের ডিফেক্টটা কিরকম হচ্ছে। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কি বলছি, আহ, আমরা সকল মডার্ন সায়েন্সে কি বলছে না, তামাক খেলে পরে কি হচ্ছে, অ্যাসিড সিক্রেশন হয়, বিশেষ করে স্মোকিং করলে পরে, বা ওই ইয়েটি এগুলো আর কি, কি হলো, ওই কি বলবো, খৈনি ফৈনি এসব আর কি, হ্যাঁ, বা এগুলো অ্যাসিড সিক্রেশন হয়। এটা তারা বলছে, এটা তার প্রমাণ পেয়েছে, নিশ্চয়ই পেয়েছে, না পেলে বলবে কেন? এরা ডাহা সব পুরোটা মিথ্যে বলে না, আংশিক সত্য বলে। তাই ব্যাপার হচ্ছে এই যে কি হচ্ছে না, এই যে ডাইজেশনের যে গন্ডগোল হচ্ছে, এটাও কিন্তু সেই উইথড্রল অ্যাকশনের জন্য হচ্ছে। আমি সেই আগেই সেই আরজি করে ঘটনাটা প্রথমে শুরু করলাম যেটা দিয়ে, এখানেও সেই ঘটনাটা হচ্ছে। যেহেতু তার সিগারেটটা বন্ধ করে দেওয়া আছে বা কমিয়ে দেওয়া আছে, উইথড্রল অ্যাকশনে তার ফাংশনগুলো সব গন্ডগোল হয়ে গেছে। এবার কোন কোন ফাংশনগুলো গন্ডগোল বেশি হয় না, এই ফাংশনগুলো গন্ডগোল যদি হয়, তখন তাকে আমরা কিন্তু অ্যালাউ করব। তাহলে কোন ক্ষেত্রে আস্তে আস্তে তিনি ইয়ে করলেন, অ্যাক্টিভিটি, মেন্টাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে যদি গন্ডগোল করে, তাকে একটু দিতে হয়, বাবা তুমি কটা খেতে, 20টা খেতে, ঠিক আছে বাবা, তুমি আপাতত 10টা খাও, হ্যাঁ, 1 মাস 10টা খাও, তারপর তোমার সঙ্গে ইয়ে করো, তোমার এটা তো ছাড়তেই হবে, হঠাৎ করে ছাড়লে তুমি অসুস্থ হয়ে পড়বে, আর আমি তোমার প্রতি এতটা নিষ্ঠুর হতে পারি না। এইভাবে তাকে একটা আশ্বস্ত করা, যে আপনি তার খুব ওয়েল উইসার, এইটা তার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া। এইটা ঢুকিয়ে দেওয়া কিন্তু ভালো জিনিস। পেশেন্ট যদি আপনার প্রতি আস্থাশীল হয়ে পড়ে, তাহলে আপনার কথাতে সে কিন্তু চেষ্টা করবে আপনার নিয়মগুলো মেনে চলার, শ্রদ্ধার সঙ্গে এবং
সে করবে না, ডাক্তারবাবু আমাকে ভালো চাই, ঠিক আছে আমি ভালো হব, আমি ঠিক হয়ে যাব, এইরকম একটা ব্যাপার থাকে। তাহলে আমরা এইরকম ক্ষেত্রগুলোতে আমরা অ্যালাউ করব। ইফ ইভাকুয়েশন রেগুলারলি অনলি টেক প্লেস আফটার স্মোকিং, যদি ইভাকুয়েশন পায়খানাটা যে রেগুলারলি প্রতিদিনই হয়, অনলি শুধুমাত্র খেলে পরে কি বলে ওই স্মোকিং করলে পরে, আমি অনেকে বলে কিনা, অনেকে বলে ওই গুড়াকু দিয়ে দাঁত মাজলে কিছুক্ষণ পরে পায়খানা চলে আসে, এটা অনেকে বলে। স্মোকিং শুধু না, আমি পেশেন্টের কাছে যেগুলো শুনেছি সেটা বলছি। অনেকে কি করে, আজকাল গুটকা আছে, গুটকাটা দেবে, দিয়ে পায়খানায় চলে যাবে, গেলে পরে কিছুক্ষণ পরে পায়খানা হয়ে যাবে। বলছে কিরম বলে জানে এক একজন, বলে ওই যে আপনার ডাক্তারবাবু আপনি দেখেন নি, ওই পেস্ট পেস্ট দাঁত মাজে না, পেস্ট যেমন টিপলে পরে যেমন করে বেরোয়, ওরকম সুন্দর মলমের মতো বেরিয়ে যায়, ব্যাস কোনো ঝামেলা নেই। হ্যাঁ, দারুণ জিনিস। এই যে ব্যাপারটা হচ্ছে, এইগুলো কিন্তু কোনোটাই মিথ্যে বলেনি পেশেন্ট। তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এইগুলো সে উপকার করছে, স্মোকিং বা তামাক কি করছে, তার এগুলো উপকার করছে বলে তার মনে হচ্ছে, আমরাও তাই মনে করছি। হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে এটা কি, সেটাকে বুঝতে হবে। হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে বুঝতে গেলে আপনি পায়খানাটা নিয়ে বুঝুন। সে পায়খানায় ওই সিগারেট নিয়ে না গেলে বা বিড়ি না নিয়ে গেলে তার পায়খানাটা হয় না, এই একটা দিয়ে বুঝুন। গেলে একদম সুন্দর পায়খানা হয়ে যায়। আবার পরের দিন যখন যায় তখন কিন্তু সে আবার ওটা ধরাতে হবে, না ধরালে তার হয় না। তাহলে ব্যাপারটাকে যে এই যে সুন্দর পায়খানা, পায়খানাটা যে পরিষ্কার হচ্ছে, নর্মাল ফিজিওলজিতে পায়খানা পরিষ্কার হওয়াটাই স্বাভাবিক। নর্মাল যদি ফিজিওলজি আপনার থাকে, শরীরের কন্ডিশন যদি আপনার নর্মাল যদি থাকে, তাহলে তো আপনার তো পায়খানাটা পরিষ্কার হওয়ারই কথা। কিন্তু তাহলে এই পরিষ্কারটা নর্মাল ভাবে হচ্ছে না, কিন্তু তামাকটা দিলে পরে হচ্ছে। এবার দেখুন তার বদলে যদি আপনি একটা বড়ি খান, হ্যাঁ ল্যাক্সেটিভ বড়ি যদি খান, তাতেও আপনার হবে, তাতেও আমার হবে। তাহলে ব্যাপারটা যে ল্যাক্সেটিভ বড়ি যেটা খাচ্ছেন সেটা কি, সেটা কি কিউরেটিভ ড্রাগ? না, সেটা সাময়িক উপশম দিচ্ছে। আজকে খেলে আবার, এটা নিয়ম করে রাত্রিবেলা শোয়ার আগে একটা খেয়ে শুয়ে পড়বে, দেখবেন সকালবেলা একদম পায়খানা, সুন্দর পায়খানা হয়ে যাবে। এটা অন্যান্য প্যাথি, শুধু অ্যালোপ্যাথি নয়, আয়ুর্বেদিক বা অন্যান্য ইয়েতেও এরকম ভাবে তারা বলে থাকে। এই চূর্ণ খাবেন, হ্যাঁ, অট্টালিকা চূর্ণ, বৃহৎ অট্টালিকা চূর্ণ, তার সঙ্গে দেখা যাবে আরো কিছু চূর্ণ ফুর্ণ দিয়ে খাবে, খেলে পরে এই হয়ে যাবে, এরকম সব গল্প, এরকম টেনে ফেলে এরকম মজা করে বলে আর কি, দেখেছি। তো ঘটনাটা হচ্ছে কি, তাহলে এখানে আসলে কি করেছে, সাময়িক একটা উপশম দেয়। হোয়াট ইজ দিস? প্যালিয়েশন। প্যালিয়েশন, প্যালিয়েশন কি হোমিওপ্যাথি অনুমোদন করে? না করে। যে ক্ষেত্রে ইনকিউরেবল কেস, সেইখানে কিন্তু অনুমোদন করা হয়, এবং পদ্ধতি একই। টোটাল কেস রেকর্ডিং করে একটা সিমিনিমাম ড্রাগ দিতে হবে, উপযুক্ত মাত্রায় দিতে হবে। পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই, যে আমি উপশম দেবো বলে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করব, এরম ব্যাপারটা নয় কিন্তু। এবং আমরা প্যালিয়েশন নিয়ে আমাদের তো আলোচনা হয়েছে এককালে, রবার্টসের বই থেকে আমি করেছি। তাহলে কি হলো, যে এইগুলো এগুলোর দ্বারা কি হচ্ছে, সাময়িক উপশম হচ্ছে, আবার প্রতিদিন রিনিউ করতে হচ্ছে বারে বারে, এইটাকে বলে প্যালিয়েশন। এবং দীর্ঘদিন যদি প্যালিয়েশন যদি তার চলতে থাকে সিস্টেমের মধ্যে, একটা জায়গায় তার পায়খানার জায়গাটাকে যদি আমি করি, তাহলে কি হবে, সে কি ভালো থাকবে? তার তো আলটিমেটলি কিছু অন্যান্য জায়গাগুলো গন্ডগোল হতে শুরু করবে। বাদ দিন এই গল্পটা, একটা সোজা গল্প বলি। আপনার সন্তান, আপনার সন্তানের গল্প বলি। সন্তানের কি হচ্ছে, আপনার বাবা এই সন্তানকে এমন কড়া শাসন করে, দিনের পর দিন তিনি কড়া শাসন, আপনারা করেন না, আপনারা তাকে সত্যি ভালোবাসেন, করেন, তিনিও ভালোবাসেন, ভালোবাসেন না তা নয়, কিন্তু বেশি ভালো করতে গিয়ে এই যে কড়া শাসন যদি করতে থাকে, একটা সময় গিয়ে ছেলেটা কিন্তু বিগড়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, তাহলে এই যে ওয়ান সাইডেড টর্চার হচ্ছে, ওয়ান সাইডেড টর্চার হচ্ছে তার উপরে, একটা দিক থেকে হচ্ছে, এটার ফল ভালো হচ্ছে না। এইবার দেখুন,
এই ওষুধের ক্ষেত্রে কি হচ্ছে, ওই পায়খানা করাবার জন্য ওই ওয়ান সাইডেড ওষুধ, মানে একটা সাইডের যেটা পায়খানা করতে সাহায্য করবে, শুধুমাত্র শরীরের মধ্যে ওইটুকু অংশের উপর বিশেষ কাজ করতে পারে। এটা যদি করা হয় তাহলে অন্যান্য জায়গাগুলো কিন্তু অসুবিধা হতে পারে। অসুবিধা হতে পারে, হবে তো, কারণ এটা এটা তো আপনার তো প্রতিদিনই খেয়ে যাচ্ছেন। এই প্রতিদিন খাচ্ছেন, গোটা শরীরের জন্য তো খাচ্ছেন না, শুধুমাত্র ওইটুকু অংশের জন্য খাচ্ছেন। এই পার্সিয়াল ড্রাগ সার্বিকভাবে তো ফিট করবে না, ফলে পার্সিয়াল ড্রাগটা এইখানে ফিট করেছে, পার্সিয়ালি ফিট করেছে বলে পায়খানাটা হচ্ছে, কিন্তু অন্য জায়গায় তো ফিট করবে। তাহলে এই যে ড্রাগটা দিনের পর দিন খেয়ে যাচ্ছেন, তার তো একটা সাইড এফেক্ট হবেই আপনার, না হয় যাবেন কোথায়। ফলে এইভাবে কিন্তু সাইড এফেক্ট গুলো আমাদের আসছে। এবং এটা যদি হোমিওপ্যাথি ক্ষেত্রে যদি আমাদের এরকম অনেকে আছে মাদার ফাদার দিয়ে করতে থাকে, তাহলে একই ঘটনা ঘটবে, একই ঘটনা সেখানে ঘটবে, অন্য কিছু ঘটবে না। তাহলে কি হচ্ছে না, এই যে ইভাকুয়েশনের ক্ষেত্রে যে এখানে প্যালিয়েটিভ মোড, এটা প্যালিয়েটিভ মোডে কাজ করছে। আমি এর আগে কিন্তু আপনাদের একটা গল্প আমি বলেছিলাম, আমার একটা, এটা খুব গল্পটা বলতে ভালো লাগে আমার। সেটা হচ্ছে কি, আমি জীবনে একটাই পেয়েছি, স্মোকিং করলে তার কাশি ঠিক হয়ে যায়, কয়েক ঘন্টা তার কাশি থাকে। অদ্ভুত ব্যাপার। তাকে সিপিয়া দিয়ে আমি ইয়ে করেছি। তো যাই হোক, আমাদের দেখবেন রেপার্টারিতে গিয়ে দেখুন, টোবাকোর আন্ডারে দেখুন, ওখানে অ্যাম্বুলেশন বলে আছে। এটা কিন্তু অন্য প্যাথির লোকেরা কি মানবে? মানবে না। কিন্তু আপনি তো দেখতে পাবেন, আপনি তো পাবেন, আমি একটা নাই পেয়েছি, এখানে উপস্থিত যারা আছে তারা অনেকেই পেতে পারেন। অন্তত ওটা যদি নাও পান, মানে ওই গুড়াকু দিয়ে মাজলে পরে তার যে আরাম, এগুলোই পাবেন। তার আরাম, মেজাজটা এত খোলতাই হয়ে গেল, ওটা না মাজা পর্যন্ত তার মেজাজ ঠিক নেই, এইগুলো আপনারা পাবেন। কিন্তু জিজ্ঞেস করলেই পাবেন, দেখে রোগীকে একটু সময় দেবেন, সময় দিলেই কিন্তু আপনি এটা অবশ্যই পাবেন। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা তাহলে এই এই ক্ষেত্রে আমরা ওষুধ দিতে পারি। এখানে বলছেন আফটার স্মোকিং দ্য ইউজ অফ দিস প্যালিয়েটিভ, দেখুন প্যালিয়েটিভ কথাটা এখানে মানে বলছেন, তাই দেখুন এই একটা ওয়ার্ডের মূল্যটা কতটা বুঝতে পেরেছেন। মাস্ট বি অল অর মোর সার্কামস্ক্রাইবড। তাহলে কি করতে হবে না, এই সার্কামস্ক্রাইব মানে কি, কমাতে হবে, ধীরে ধীরে এগুলোকে কমাতে হবে। তার মানে কি, আমি অ্যালাউ করলাম, অ্যালাউ করার পর ধীরে ধীরে, যেমন মদের ক্ষেত্রে হ্যানিম্যান বলেছেন না, জল মিশিয়ে আস্তে 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 কমাতে হবে। আর এখানে আমি সিগারেটের মধ্যে আর জল মিশিয়ে কি করে করবে, তাহলে সিগারেট তো থাকবেই না, এখানে তো জল মেশানো যাবে না, অন্য পলিসি, ওই আস্তে আস্তে কমাতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। অনেক ক্ষেত্রে আমরা কি বলতাম, সিগারেটটাকে অর্ধেক কেটে নেবেন, যারা আর কি ওই ইয়ে ফিল্টার ছাড়া খেত, অর্ধেকটা কেটে নিয়ে অর্ধেকটা খাবে, এরকম এরকম ভাবেও আমি এক সময় বলেছি। সবাই তো ওটা করে না। আচ্ছা, এবার কি হলো, and same result must be obtained in a lasting manner through the appropriate antipsychotic remedies। তারপর কি বলছে, এইটা তো করবোই, তার সঙ্গে এখানে কি বলছে, রেজাল্টটা আরো বেশি অবটেন করবো, আরো ভালো পাবো। একই একই সময় রেজাল্টটা কি করে পাবো না, আমি যদি তাকে একটা অ্যান্টিসোরিক যদি আমি দিই, তবে আমি একটা ভালো রেজাল্ট আরো পাবো। তারপর ওইদিকে নিয়ন্ত্রণ যেমন আমি করছি, এইদিকে একটা অ্যান্টিসোরিকের কথা আমরা ভাববো। অবশ্যই টোটালিটি অফ সিমটম নিয়ে আমাকে ভাবতে হবে, নির্দিষ্ট কোনো অ্যান্টিসোরিক তো বলা যাবে না। মোস্ট অবজেকশনেবল, মোস্ট মোর অবজেকশনেবল মানে অবজেকশন মানে কি, এটা হচ্ছে কি বলবো, অবজেকশন মানে কি বলবো, বাংলাটা কি, আমি অবজেকশন করছি মানে কি বলবো, প্রতিবাদ নয়, আহ, অভিযোগ স্যার। অভিযোগ নয় রে বাবা, অবজেকশন করে আপত্তি, আপত্তি বাধা। আপত্তি আপত্তি, বাধাটা আলাদা জিনিস। আপত্তি করছি, আপত্তির মধ্যে বাধাটা আছে, বাধাটা কিন্তু অনুযোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপত্তিটা ওখানে, আপত্তির মধ্যে আপত্তি কথা, আপত্তি করছি, আপত্তির মধ্যে বাধাটা তো জোরদার নয়। আর যেখানে আমি জোরদার ইয়ে করছি, তখন তো সেটা বাধা দেয়াই হচ্ছে, সেটা তো কর্কশ ভাবে দেয়া হচ্ছে। আপত্তির মধ্যে অত কর্কশতা থাকে না।
এটা তুই করিস না, এটা এটা আপনি করতে পারবেন, এটা করলে কিন্তু আপনার ক্ষতি হবে, আপনি এটা বোঝার চেষ্টা করুন। এইটা হচ্ছে তার অবজেকশন করা, এটা তুমি করতে পারবে না। হ্যাঁ, যেমন সেই কোর্টে দেখা যায় না, অবজেকশন দেয় অন্য পক্ষের উকিল, সেরকম ব্যাপারটা আর কি। তাহলে এখানে হচ্ছে কি, এই যে অবজেকশনেবল ইয়েট হাউএভার ইট ইজ ইউজিং দ্য স্নাপ, স্নাপ মানে হচ্ছে কি ওই নস্যি। পার্থ, তুই যদি থাকিস, আমাদের গুরু ডাক্তার কেশি দাস নস্যি নিতেন, তো মনে আছে। আর পার্থ এসছে কিনা আমি জানি না। হ্যাঁ ঢুকেছে, ও জানে, তারা আছে। তাহলে এই নস্যি নিতেন। এখানে হ্যানিম্যান নস্যি সম্পর্কে যে নস্যির ব্যাপারটা খুব ইয়ে করেছিল, কড়াভাবে ইয়ে করে, তার পেছনে একটা কারণ আছে। এখন বোধহয় নস্যিতে এটা করা হয় না এখানে। তখনকার যুগে নস্যির মধ্যে কিছু মেডিসিনাল ইয়ে ইউজ করা হতো, মেডিসিনাল সাবজেক্ট সাবস্টেন্স ইউজ করা হতো। মোর অবজেকশনেবল ইয়েট however is the using of snuff which is owned to be abused as a palliative against রিউম, রিউম বলতে ওই কফ আর কি। হ্যাঁ, and obstruction of the nose and insidious inflammation of the eyes। ইনসিডিয়াস মানে খুব ধীরে ধীরে একটা চোখের একটা প্রদাহ হয়, এটা আমি পাইনি ভাই, নিশ্চয়ই অ্যানিম্যাল পেয়েছেন, না পেলে কেন বলবেন তুই, আমি তো অত বড় অবজারভার নই। তো নাকের যে অবস্ট্রাকশন হয় ইয়ে হয়, এগুলো তো আমরা দেখেছি। এবং এটা নিয়ে একটা মজা পাওয়া যায় কি, হাঁচি টাচি হয়, কপ টপ গুলো বেরিয়ে যায় ফটাস ফটাস করে, অনেক সময় নাকে জ্বালাও করে। হ্যাঁ, এটা অনেক সময় শখ করে মজা করে আমরা দুই একবার নিয়ে দেখেছি, কিন্তু ভালো লাগেনি বলে আর আমরা নেইও নি। তা এই এই যে এই স্নাপ সম্পর্কে বা এইটা সম্পর্কে তিনি কিন্তু সাবধান করেছেন খুব। এটা কেন করেছে সেটা বলছি। ইনফ্লামেশন আই হলো হুইচ বিং এ প্যালিয়েটিভ, এটাও কিন্তু একটা প্যালিয়েটিভ, মানে আরাম দেয়। এইগুলো করলে পরে একটা আরাম বোধ করে তো মানুষ, আরাম বোধ না করলে সে নেবে কেন। ইট ইজ এ গ্রেট হিন্ডারেন্স ইন দ্য কিওর অফ ক্রনিক ডিজিজেস। হিন্ডারেন্স মানে বাধা দেয় আর কি, হ্যাঁ, বাধা দেয় বা তাই ক্রনিক ডিজিজ সারাতে গেলে এইটা কিন্তু চলবে না, কিন্তু মাথায় রাখতে হবে, যদি দীর্ঘদিনের অভ্যাস যদি থাকে তাহলে আস্তে আস্তে কমাতে হবে। ইট ক্যান দেয়ারফোর নট বি অ্যালাউড উইথ সাচ পেশেন্ট, এইসব পেশেন্টের ক্ষেত্রে এটা অ্যালাউ করা যাবে না, বাট মাস্ট বি ডিমিনিশড এভরি ডে। হ্যাঁ, এর ক্ষেত্রে অ্যালাউ করা যাবে না, মাস্ট বি ডিমিনিশ এভরি ডে। তার মানে কি, হ্যানিম্যান কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু মিনিমাম করতে 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 ছাড়তে বলেছেন। হঠাৎ করে ছাড়ার গল্পটা তিনি বলেন নাই। এটা বলবেন কেন? কারণ উইথড্রল অ্যাকশন যে কি হয় আমরা তো দেখেছি, প্রচুর দেখেছি আমি। এবং সিগারেট ছাড়ার পর ডিপ্রেশন হয়ে গেছে, এরকম ঘটনা আছে পেশেন্টের, আমি পেয়েছি। ডিপ্রেশন হয়েছে, তার চিকিৎসা হয়েছে, রেকর্ড করতে গিয়ে আমরা পেয়েছি। ডিপ্রেশন, আমার ডিপ্রেশন কেন? ওই স্মোকিং করতো, তো এটা নিয়ে একটা খুব ঝামেলা হয়েছিল বাড়িতে। তারপরে ওই মায়ের মাথায় দিব্যি করিয়ে তাকে ছাড়ানো হয়, তাহলে এখানে ফোর্সফুলি ছাড়ানো হয়েছে। এই যে ফোর্সফুলি ছাড়ানো, সেটা তো তার মনে তো লেগেছে। তখন সে বলছে এটা আমার প্রতি অবিচার করা হয়েছে, সে বলছে বাবা অবিচার করেছে। বাবাও তো একসময় খেতেন, তাকে ডাক্তার বারণ করেছে তবে তিনি ছেড়েছেন, আমি তো অসুস্থ হয়ে পড়েনি, উনি আমাকে কেন এতটা ইয়ে করবেন কেন, আমি তো মায়ের সাথে খেতাম। এই এই যে তার বক্তব্য আর কি। এবং সেটাও এখানে বক্তব্য থেকে যেটা বোঝা গেল, স্মোকিংটা ছাড়ার জন্য তার যে গন্ডগোল হচ্ছে তা নয়, তার বাবা ওই জন্য ফোর্সফুলি যে তাকে কায়দা করে ইয়ে করেছে, সেইটা সে মন থেকে মানতে পারেনি। এই যে অবিচার বোধ তার ভেতরের মধ্যে আছে, এইটা একটা অনেক সময় ভয় পেয়েও বন্ধ করে দেয়। এই ভয় পেয়ে যেটা বন্ধ হয়, ভয়ের মাত্রাটাও যদি বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা এক্সাইটিং কজ হতে পারে। তার মানে বুঝতে পেরেছেন যে প্রতিটি পদে পদে আপনার হোমিওপ্যাথির প্রয়োজনগুলো মেটাতে আমরা পারি, যদি আমরা একটু সতর্ক হই, একটু যে চিন্তা ভাবনাগুলো যদি আমরা ভালো করে করতে শিখি বা করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এটা দেখতে পাবো। এরপরে কি হচ্ছে, তার মূল শিক্ষাটা কি? নার্কোটিক্স বা এইগুলো আমরা ধীরে ধীরে উইথড্র করব, হঠাৎ করে উইথড্র করব না।
এবং কোন ক্ষেত্রে আমরা অ্যালাউ করব, যে ক্ষেত্রে তার ওই আহ, ঘুমের ডিস্টার্ব হচ্ছে বা হজমের গন্ডগোল হচ্ছে বা পায়খানা গন্ডগোল হচ্ছে ইত্যাদিতে, এই ধরনের গন্ডগোলগুলো যদি হয় সেক্ষেত্রে আমরা অ্যালাউ করব, অবশ্যই অল্প পরিমাণে করব। এইটা আমাদের মাথায় রাখতে হবে। হুম। তো এটা বলার কিছু না। আমি একটা এরকম পেয়েছিলাম, ওই ইয়ে খেত, কি জানো তো, ওই ওই যে ওই আঠা গো, নামটা মনে করতে পারছি না, সিনথেটিক আঠা। ডেনড্রাইট। হ্যাঁ ডেনড্রাইট। হ্যাঁ হ্যাঁ ডেনড্রাইট। তার পেটে ব্যথা কিছুতেই সারাতে পারতো না। পেটে ব্যথা, পেটে গিয়ে রোগা হয়ে যাচ্ছিল। খুঁজে খুঁজে আমি বার করেছি, খুঁজতে খুঁজতে সে লাস্টে সে প্যাচে পড়ে গিয়ে স্বীকার করেছে। তারপরে তো সেটা তাকে বললাম, তাকে ভয় দেখালাম, ভয়, যেহেতু সে শরিক পেশেন্ট ছিল, টিপিক্যাল শরিক পেশেন্ট, নেশার এগুলো বেশিরভাগই এটা শরীর সরাজ্জরিত করে। শরিক পেশেন্ট ছিল এবং সে টিপিক্যাল, তাকে একটু ভয় দেখাতেই হয়েছিল। সে ভয়ের চোটে আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। আমরা হঠাৎ করে ছেড়ে না, অসুবিধা হবে, আস্তে আস্তে ছেড়ে দাও। তা তার বাবা মা অবাক, ও ওইটা খায়। ও এক গাদা খায় না, ওই পেস্টের মতন ব্যাপারটা আছে, পেস্ট যেমন ইয়ে করে ওইভাবে ইয়ে নিয়ে, ওর ওই গন্ধটা তার খুব ভালো লাগে, সেই জন্য সে খায়। অনেকে পেস্ট খায়, পেস্ট খায় এরকম পাবেন পেশেন্ট অনেক, পেস্ট খায় এই পেশেন্ট আমি পাবেন, না পাওয়ার কিছু নেই। আমি অনেকগুলো পেয়েছি। তাহলে কি হচ্ছে, এই যে এই স্নাপ সম্পর্কে হলো সোজা কথা, ধীরে এটা সামারিটাকে ধীরে ধীরে করতে হবে। কোন ক্ষেত্রে দেবো সে ক্ষেত্রটাও হ্যানিম্যান বলে দিয়েছে। আর দেবো মানে কি, কম দেবো এবং আস্তে আস্তে কমিয়ে তাকে বন্ধ করে দেবো। হঠাৎ করে বন্ধ করা যাবে না, জোর করে বন্ধ করা যাবে না, ফোর্সফুল কিছু করা যাবে না। কোনো মানুষের উপরই কোনো ফোর্সফুল হয় না, শুধু এই নেশার ক্ষেত্রে না। কেউ হয়তো পড়াশোনা করছে না, তার জন্য তাকে ধরে ভীষণ অত্যাচার করব, মানসিক অত্যাচার করে তাকে আমি শিক্ষিত করে তুলবো, এটা বর্তমান যুগের সাইকোলজি তা বলছে না। এতে অনেক ক্ষতি ক্ষতি হয়। হুম। ক্ষতি হয়। ফলে এই ক্ষতির জায়গাটা যাতে না হয় সেই জন্য পেশেন্টকে আমাকে ইয়ে করতে হবে। তার মানে কি, মানুষের ইচ্ছাটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। কারণ সে ওটা নেশা করে, সে ইচ্ছা করে বলেই তো করে। এবং ইচ্ছাই তো আমাদের মূল কথা, আমাদের হোমিওপ্যাথির মূল কথাটা কি, উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং কে যদি পরিবর্তন করতে পারি, মানুষের চিকিৎসা করছি তো, তাহলে বাকিগুলো অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, যদি সেটা রিভার্সিবল প্যাথোলজি হয়। রিভার্সিবল প্যাথোলজি হলে পরে সেটা কিওর হয়ে যাবে। আর যদি ইরিভার্সিবল যদি হয় সেক্ষেত্রে প্যালিয়েশন হবে। এই তো মূল ব্যাপার, এইটা হচ্ছে মূল সামারি। আচ্ছা, এবার কি হচ্ছে, an special reason for this is also that in SNAP একটা স্পেশাল রিজন আছে, এই যে বারণ করছেন না তার মধ্যে একটা বিশেষ কারণও আছে। দ্য মেডিসিনাল লিকুয়ার্স উইথ হুইচ অলমোস্ট অল স্নাপ ইজ মেডিকেটেড। এই মানে আপত্তির কারণটা এখানে তীব্রভাবে স্মোকিং, ওটা তো তামাক, এটাও তামাক, কিন্তু এই স্নাপের এগেনস্টে তিনি এত বেশি কড়া হলেন কেন? করা হওয়ার পর পেছনে কারণটা হচ্ছে কি না, এটা অধিকাংশ ক্ষেত্রেই সেটা কি হচ্ছে, হ্যাঁ, ইন, আবার লাইন ড্রপ করে গেল। স্নাপ, হ্যাঁ, দ্য মেডিসিনাল, অলমোস্ট অল স্নাপ, অলমোস্ট অল মানে প্রায় অধিকাংশ ওই স্নাপের বাংলাটা কি করে গেল, নস্যি। নস্যি নস্যি নস্যি, অধিকাংশ নস্যির ক্ষেত্রে একটা মেডিকেশন থাকে, কিন্তু এখনকার এই নস্যিতে এরকম থাকে কিনা আমার ঠিক ভাই জানা নেই, আমি সঠিক বলতে পারবো না। আমি তো অনেককে নস্যি নিতে দেখেছি, তো আজকাল নস্যি নেওয়ার পরিমাণটা অনেক কমে গেছে। মানুষ আগে তো নস্যি নিতেন বটে, এখন যেন অনেকটাই কমে গেছে। স্মোকিংটা এখন বেশি, আচ্ছা বেশি হচ্ছে এখন, মদের দিকে ঢুকেছে বেশি। ওটা নাকি ক্ষতি করে না, এক পেক খেলে কিছু হয় না, দু পেক খেলে কিছু হয় না, এরকম ব্যাপারে। তাহলে তার মানে কি, এটা মেডিসিনাল প্রপার্টি আছে বলে, এই যে তারপরে যে উইথ ইটস সাবস্টেন্সেস দ্য নার্ভস আর, এই যে মেডিসিনাল প্রপার্টি থাকার জন্য ইনার নোজ, নার্ভের মানে নাকের ভেতরে যে নার্ভগুলো আছে, ইনজুরিয়াস জাস্ট টু ইস ফরেন মেডিসিন হোয়েন টেকেন,
মানে এই যে ভেতরে যে নার্ভ গুলো আছে বা এইগুলো সেগুলো হচ্ছে ইনজুরি হয়, মানে আঘাতপ্রাপ্ত হয়, সোজা কথায় ক্ষতিগ্রস্ত হয় এই মেডিসিন প্রপার্টি, এই ইয়েটা নস্যিটা ব্যবহার করার জন্য ক্ষতিগ্রস্ত হয়। এবং নস্যি নিলে পরে একটা হয় আমরা দেখেছি, নাকের অবস্ট্রাকশন গুলো কিন্তু আসতে শুরু করে, এটা আমরা দেখেছি। এবং কাশি ফাঁসির একটা ব্যাপার ও আমি দেখেছি, এটা বেশ নিলে পরে এটা হয় একটা। কিন্তু এই নস্যিটা নাই কেন, হাঁচি আসে, কপ টপ গুলো সাময়িকভাবে বেরিয়ে যায়, পরবর্তী এগুলো আর হতে চায় না, কিন্তু প্রথম প্রথম এরকম হয়। তার মানে কি এই এই যে ব্যাপারটা হলো এটা, তারপরে কি বলছে, হুইচ ইজ লেস দ্য কেস the burning smoke tobacco in which the strength is disintegrated by the heat। বলছে এখানে এই নস্যির ক্ষেত্রে কি হচ্ছে, ওই জ্বালা টালা করে ভেতরে এইভাবে নার্ভগুলোর ক্ষতি করে এটা। আর হচ্ছে কি স্মোকিং এর ক্ষেত্রে হচ্ছে কি, স্মোকিং এর ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে হচ্ছে ওই স্মোকিং এর গরমের জন্য ওখানে এই ক্ষতিটা করতে পারে না। এইটাই বলতে চাইছে সোজা কথা। একটা বাংলা কথা হচ্ছে কি না, এই যে মেডিসিনাল যে প্রপার্টি যেটা আছে এইটা হচ্ছে মূল কথা। মেডিসিনাল প্রপার্টি আজকাল দেখবেন অনেক সময় বিভিন্ন রকম নেশার দ্রব্যে মেডিসিনাল প্রপার্টি থাকে। আমরা যেমন নামটাই বলতে চাইছি না, কোনো একটা কোম্পানির মানে হজম করার একটা ওষুধ আর কি, আমি দেখলাম সেখানে লেখা আছে আয়ুর্বেদিক মেডিসিন, মাঝে সাঝে ওটা বেশি খাওয়া দাওয়া হলে ওরা খায়, অনেকেই খায় এরকম। ওই একটা এখন তো ওই দুটো না তিনটে প্যাকেট করেছে। আমি এগুলো স্ট্রিক্টলি না করি, কারণ এইগুলো খাওয়া চলবে না, এটা তো হ্যাবিচুয়াল, অনেকেই আছে রেগুলার একটা করে খায়। ওটা খেলে অত তো ইয়ে তো, ওটা তো নুন দিয়ে তৈরি, ওটা খেলে হজমের হজমে ভালো করবে, ওটা তো কোনো কেমিক্যাল নেই, এই ধরনের একটা ধারণা বহু লোকের আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে নার্ভের ইনজুরি করতে পারে বা নার্ভের আঘাত করতে পারে, এই কথাটা কিন্তু হ্যানিম্যান এখানে বলছেন। এবং তারপরে তার ওখানে কি কজে বার্নিং হতে পারে, হ্যাঁ বার্নিং মানে নাকের ভেতরে জ্বালা তার করতে পারে, এই ঘটনাগুলো আছে। আর স্মোকিং টোবাকো ইন হুইচ দ্য স্ট্রেংথ ইজ ডিসইন্টিগ্রেটেড বাই হিট। এখানে এবং ডিসইন্টিগ্রেটেড মানে হচ্ছে কি বলবো, ডিসইন্টিগ্রেটেড মানে হচ্ছে ভাঙা স্যার, ভেঙে যাওয়া। ভেঙে ফেলা। এখানে ভেঙে ফেলা মানে ওই ভাঙা নয়, এটা হচ্ছে কি এই যে স্ট্রেংথটা আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি। স্মোকিং টোবাকো ইন হুইচ দ্য স্ট্রেংথ ইজ ডিসইন্টিগ্রেটেড বাই দ্য হিট, মানে ওই যে আগুন জ্বলছে না, মানে স্মোকিং করলে একটা আগুন জ্বলে তো, এই আগুন জ্বলার জন্য কি হচ্ছে এখানে ওই যে নস্যিতে যে ক্ষতিটা করছে ওই ধরনের ক্ষতিটা কিন্তু নাকের করতে পারে না। কারণ ব্যাপার হচ্ছে স্মোকিং হলে পরে সেটা নাক দিয়ে তো ধোঁয়া বেরোয়, তাই না? এই জন্য হচ্ছে গন্ডগোলটা। তাহলে ব্যাপার হচ্ছে যে অনেকেই দেখবেন নাক দিয়ে, আমাদের নাক দিয়ে তো, আমি তো একসময় স্মোকিং করতাম, তো ফলে নাক দিয়ে তো ধোঁয়া বেরোয়, তো আবার অনেক সময় নাক দিয়ে ধোঁয়া বার করতে আমি মজা বোধ করতাম, এটা হচ্ছে ঘটনা ছিল। তা যাই হোক, তাহলে এইখান থেকে এইটুকু আলোচনা যেটা হলো, এটা আজকে তামাক নিয়ে আলোচনা হলো, একদম কংক্রিটেড তামাক নিয়ে আলোচনা হলো। তো আজকে অনেক টাইম হয়ে গেছে, আর এগোবো না। এইবার এইখানে সিনিয়র যারা আছেন তারা যদি কোনো জায়গায় যোগ করার থাকে যোগ করুন, বা কোনো জায়গায় যদি ভুল বলেছি বলে মনে হয় সেই ভুলটা সংশোধন করে দিন, করে দেওয়ার পর কোশ্চেন পর্ব হবে, হয়ে তারপরে আমরা ক্লাস বন্ধ করে দেবো। আজকে এই পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। যতটুকু আলোচনা হলো, আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন স্বপন ভুরে স্যার, পার্থপ্রদীপ চৌধুরী স্যার। স্বপন ভুরে স্যার যদি কিছু বলেন আজকের আলোচনার উপর। মনে হয় স্যার নেই, স্যার রেসপন্স পাওয়া যাচ্ছে না। আচ্ছা, পার্থপ্রদীপ চৌধুরী স্যার। হ্যাঁ, বিস্তৃত আলোচনা হলো। হ্যাঁ, কেশি দাস তো উনি নোটস নিতেন। নস্যি প্রসঙ্গে হচ্ছে তোমরা কেহ, বলছে তোমরা কেহ লস্য লইবেলা, লস্য লইলে আমার মতন লক আর উচ্চারণ করিতে পারিবেলা।
অনেক পুরোনো কথা মনে করা যায়, হ্যাঁ অনেক পুরোনো কথা। হ্যাঁ, আসলে প্রত্যেকটা মানুষই ইন্ডিভিজুয়াল, তো সেই জন্যে ওই ছেড়ে দিলে পারে, যেমন ওর আরজি করের উদাহরণটা একটা খুব সুন্দর বলেছে, যে তারা হোমিওপ্যাথ না হয়েও একটা খুব ফাইন অবজারভার নিশ্চয়ই ছিলেন এবং খুব ইন্টেলিজেন্ট ফিজিশিয়ান। তিনি কিন্তু সেইটা খুলে দিলেন, তার যে অবস্ট্রাকেলটা খুলে দিলেন, এবং সেই ক্ষেত্রে হলো, এবং এগুলো দেখা যায়। এবং শুধু এইটা নয়, আমরা বিভিন্ন রকমের যারা এলোপ্যাথিক ড্রাগ ইউজ করে, আমরা ট্যাপারিং করি না, ধীরে 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 আমরা যদি হঠাৎ করে এই নেশাদ্রব্য বা ওই যে নার্কোটিক্স যা কিছু, বা ওই যেমন এলোপ্যাথিক ফার্মাসিতে দেওয়াই থাকে আর কি, কেমিস্ট প্লাস ড্রাগিস্ট, তার মানে ওষুধগুলো একটা ড্রাগের যে ইফেক্ট, এই ড্রাগের ইফেক্ট গুলো সাডেন যদি উইথড্র করা হয় তাহলে কিন্তু সমস্যা হয়। এই জন্য এখানে একটা সুবিধা করতে হয় কি, গ্রাজুয়ালি ওইটাকে রিমুভ করতে হয়, একটু একটু করে বন্ধ করতে 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 সয়ে সয়ে নিয়ে তারপরে বন্ধ করতে হয়। এই সমস্ত, যে আজকে যেরকম টোবাকোর উপরে তো হলো, স্মোকিং হলো, আবার অমর যোগ করলো খৈনির কথা বা গুড়াকুর কথা, হ্যাঁ, তারপরে স্নাফ বা নস্যর কথা, এসবই সেই রকম ব্যাপার। নসি নিলে আর একটা সমস্যা হয় কি, ডাক্তারদের ক্ষেত্রে তো আমরা অনেক সময়তে যে গন্ধ থেকে অনেক কিছু বুঝতে পারি, মানে টাইফয়েডের পেশেন্টের একটা পিকুলিয়ার রুটি পোড়ার মতন গন্ধ তার গা থেকে বার হয়। এইটা যদি পাওয়া যায়, যারা এই গন্ধটা একবার পেয়ে বুঝে গেছেন, তাদের কিন্তু ওই টাইফয়েডের পরীক্ষা নিরীক্ষা বাদ দিয়েই আপনি ডায়াগনোসিস করতে পারেন যে পেশেন্টটা কিন্তু টাইফয়েডের রুগী। আমি পারতাম, এখন আর আমার ওই ওই এটা প্রায় নেই বললে হয়। একটা সময়তে আমি কিন্তু টাইফয়েডের রুগীর ওই গন্ধ পেলেই বুঝে যেতাম এটা হচ্ছে টাইফয়েডের রুগী। তা বিভিন্ন রকমের গন্ধ পাওয়া যায়, এবং যারা নস্য নেয় ডাক্তারদের ক্ষেত্রে তারা তো ওই গন্ধটা পাবে না। যেমন ঘামের মধ্যে সালফারের গন্ধ, হ্যাঁ, রসুনের গন্ধ, এরকম পিকুলিয়ার যে গন্ধ, এগুলো ডাক্তারও অনেক সময় পায় এবং বাড়ির লোকেরাও কমপ্লেন করে। সেই জন্য স্পেশালি ডাক্তারদের ক্ষেত্রে কোন রকম অ্যাডিকশনটা ভালো না। আর রুগীদের ক্ষেত্রে আমরা এইভাবে এইগুলো করব, এটুকুই বলার। ভালো আলোচনা হয়েছে এবং ধীরে ধীরে অমর তো বেশ গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। অমরকে অনেক ধন্যবাদ। আজকে যারা উপস্থিত রয়েছেন সকলকেই ধন্যবাদ জানাই। সকলেই ভালো থাকবেন, শুভরাত্রি জানাই সকলকে। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকের আলোচনার উপর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করুন। হ্যাঁ, শ্যামল ব্যানার্জি স্যার হাত তুলেছেন। স্যার বলুন। শ্যামল ব্যানার্জি স্যার, আপনি আনমিউট হন, দিয়ে বলুন স্যারকে কোশ্চেনটা বলুন স্যার। হ্যাঁ বলছি, এবারে এখন কি অনেকগুলো রয়েছে তো, কি অ্যাক্সেস কি অপশন টপশন এগুলো কতগুলো রয়েছে। বলছি যে এই ক্ষেত্রে অনেকগুলো এর আগে পড়েছিলাম যে টটোপ্যাথিক মেডিসিন, এই নেশাদ্রব্যগুলো ছাড়ানোর ক্ষেত্রে টটোপ্যাথিক মেডিসিন নাকি অনেকটা সাহায্য করে। এই ব্যাপারে স্যারের অভিজ্ঞতা কেমন? আমার অভিজ্ঞতা খুব বাজে। কারণ ব্যাপার হচ্ছে যে আজকাল অধিকাংশ, ধরুন অ্যালোপ্যাথি নিয়ে কথা বলছি, তারা কি একটা ওষুধ দীর্ঘদিন ব্যবহার করছে কি? না, একাধিক ওষুধ খায় তো। এবার আপনি কোনটার ধরবেন, কোনটার সাইড হ্যাঁ, এফেক্ট সেখানে তো ধরবেন? নিশ্চিত ডাক ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, তবুও তবুও যে ওষুধটা বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে, সে যেমন আগে শুনেছিলাম যে টাইফয়েডে ক্লোরামফেনিকল ব্যবহার করা হয়,
অ্যালোপ্যাথি, এবং পরে অনেক সময় দেখা গেছে ওই সূক্ষ্ম মাত্রায় নাকি ক্লোরামফেনিকল দিয়ে অনেক উপকার পেয়েছেন অবশ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় হয়, আমিও দিয়েছি, আমিও প্রয়োগ করেছি, পেয়েছি। সমস্যাটা ওখানে নয়, ব্যাপার হচ্ছে ধরুন একটা ড্রাগ এর ধরুন এই সাইড এফেক্ট আছে, বি এর ধরুন এই সাইড এফেক্ট আছে, এগুলো আলাদা আলাদা করে সাইড এফেক্ট গুলো বার করা আছে তো, কিন্তু অ্যাট এ টাইম একটা বডিতে পড়লে পরে মিউচুয়াল ড্রাগের সাইড এফেক্টটা কি হবে সেটা তো কোনো ডাটাই নেই। সমস্যাটা ধরতে পেরেছেন? তারা আপনার হ্যাঁ দুটো হ্যাঁ, ওষুধ দিতে, তারা দুটো ওষুধ দিতে হবে তো আপনাকে। হুম 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 টোটোপ্যাথি এখানে করতে গেলে দুটো ওষুধ দিতে হবে। টোটোপ্যাথি এখন হুম। করা যাবে না ওই কারণে, আগেতে ওষুধ কম ছিল, মানুষ খুব কম ওষুধ খেত বা ইয়ে করতো, একটা ওষুধ অত দীর্ঘদিন খাচ্ছে, সেই ক্ষেত্রে তাকে দেয়া যেতে পারতো। এখন তো দেওয়া মুশকিল, হ্যাঁ, পাওয়া মুশকিল তো আছে, দেওয়াও মুশকিল আছে। এরকম আমার মনে পড়ছে বহুদিন আগে হ্যানিম্যান পত্রিকায় পড়েছিলাম যে একজন ডাক্তার ডাক্তার কি মোহাম্মদ কি যেন নামটা মনে পড়ছে না, উনি লিখেছিলেন যে একটা রুগীর বুকে টিউমার হয়েছিল, সেটা সারছিল না, অনেক রকম ওষুধ দিয়ে সারেনি, শেষ পর্যন্ত তার স্টেপটোমাইসিন তাকে অনেক ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। সেইটা ইয়েতে করে সেই সূক্ষ্ম মাত্রায় স্টেপটোমাইসিন 30, 200, 1M এসব দেওয়ার পর সে বুকের টিউমারটা নাকি ভালো হয়। বুকে বড় একটা টিউমার হয়েছিল। ওই মোহাম্মদ হ্যাঁ, আজমাল হতেই পারে, হোসেন না কি যেন, কি নামটা আমি মনে করতে পারছি না ঠিক। এটা হতেই পারে, এটা উনি অবজারভেশনটা অসাধারণ করেছেন, ঠিক আছে, কিন্তু এটা তো শুনুন, ব্যাপার হচ্ছে এখন তো মাল্টিপল ওষুধ খায় লোকে তো, এবং হ্যাঁ সে শুধু তো অবশ্যই। রোগের জন্য ওষুধ খায় তাও নয়, স্বাস্থ্য ভালো হবে বলে তা তো, তার জন্য তো ওষুধ খায় অনেক। হ্যাঁ সে তো খাচ্ছি। এনার্জেটিক ড্রিঙ্ক, আর কিছু বলতে, এনার্জেটিক আরেকটা খাচ্ছে তো। হ্যাঁ আরেকটা এবার তো কথা হচ্ছে, এবার এবার তো ক্যান্সারের টিকা পর্যন্ত চলে আসছে। ক্যান্সারকে এটা কি করে এতে করোনার টিকার মতো হবে। ফার্মা মাফিয়া ইন্ডাস্ট্রি কি না করছে। ক্যান্সারের কি করে টিকা তৈরি হবে সেটাই তো আমি বুঝে পাচ্ছি না। ভেবে লাভ নেই, আমাদের কাজটা আমরা করি। এই ভ্যাকসিন বা টোটোপ্যাথি কোনোটাই কিন্তু হোমিওপ্যাথি নয় এবং অনুমোদনও করে না। তবে অনেক সময় অবস্টাকেল রিমুভ করার জন্য এগুলো করতে হয় এবং এইভাবে কিছু কিছু কিন্তু এসেছে। কিন্তু হোমিওপ্যাথির যে সিলেকশন অফ মেডিসিন, এটা সব সময় কিন্তু ওই সিমিলিয়ার ভিত্তিতেই হবে। হ্যাঁ, আর টোটোপ্যাথি যেটা, ওটা টোটোপ্যাথিটাকে এক রকমের আইসোপ্যাথি বলা যায়। হ্যাঁ, কিন্তু তাতে কখনো কখনো ব্লক রিমুভার হিসেবে কাজ করতে পারে, কিন্তু ওই টোটোপ্যাথি ব্যবহার করে এই আরোগ্য হয়ে যাবে এটা কোন বিশেষে, শুধুমাত্র ওইটাই, যে যেহেতু ওইটার অ্যাকশন এটা, তাহলে তো ওই হোমিওপ্যাথি সেখানে কিন্তু হয় না, এবং টোটোপ্যাথিটা হোমিওপ্যাথিক প্রিন্সিপাল অনুমোদনও করে না। আর হ্যাঁ আমি তো যেটা পোলিও টিকা দিয়ে তো পোলিও নির্মূল করা হয়েছে। মনে হয় ধারণাটা এসছে। আমি দেখলাম সেদিনকে একটা পেশেন্টের একটা ব্যথা কি, তারপরে তার ওই কুকুরে কামড়েছে, ভ্যাকসিন নিয়েছে, এই লক্ষণে তাকে তো হাইড্রোফোবিনাম 1M একটা ডোজ দেওয়ার পরে দেখা গেল তার অনেক খুব মানে একদম পুরো রিকভার করে গেছে একদম। এটাও তো খানিকটা আইসোপ্যাথি গিয়ে মানে ইয়ে হয়ে যায় না, মানে টটোপ্যাথিক খানিকটা ইয়ে হয়ে যায়, যেহেতু ওই তার ওই র্যাবিস ভাইরাস থেকে এটা হয়েছিল। ওই কি বলবো যেটা আর কি, র্যাবিস ভাইরাসের বলে জেনেটিক মেটেরিয়াল থেকে হয়েছিল, এটা একটা ব্লকেজ হিসেবে কাজ করছিল। এই থেকে মনে যদি হয় এই টটোপ্যাথিক ডাক্তার আর.পি. প্যাটেল উনি তো এর মানে প্রবক্তা আর কি। যদি পরবর্তীতে র্যাবিক্স ভাইরাস ওই পেশেন্টের ভেতরে আপনার গ্রো করে, তখন আপনার এই দায়ভার নেবেন তো? ব্যাপারটা আমি বুঝলাম না কথাটা। হাইড্রোফোবিনাম দিচ্ছেন না, হুম। তারপরে আপনি কি 100% নিশ্চয়তা দেবেন এই পেশেন্টকে যে ওনার কোনো ক্ষতি হবে না পরবর্তীতে? না এটা তো আমাদের মধ্যে আছে তো, যে যদি ইতিহাস পাওয়া যায় যে তাকে কুকুরে কামড়েছে বা ভ্যাকসিন নিয়েছে এরকম, বা কুকুরে কেটেছে এমনকি পর্যন্ত, তাহলে সুনির্বাচিত ওষুধে কাজ হচ্ছে না, তখন তো আমরা সেটা এটা দিতে পারি তো। এগুলো বাস্তব অভিজ্ঞতা পূর্বে আছে কিনা আমি এটা জানতে চাচ্ছি।
বাস্তবিক এটা তো আমাদের পূর্বসূরীরা এটা আমি করে গেছেন। পূর্বপুরুষ কি করলো আমি সেটা বড় কথা না, বর্তমান সময়ে দেখতে হবে যেখানে বিকল্প চিকিৎসা ভ্যাকসিন আছে সেখানে আপনি এটা কতটুকু আপনি মানে দায়িত্ব নিতে যাচ্ছেন এটা বুঝি না। যেটা বাইসে অ্যাক্সিডেন্ট ঘটেছে এর দায়ভার নেবে কে? এখানে প্রশ্নটা তো তা নয়, ওটার প্রশ্নটা সাইড এফেক্ট হয়েছে সেইটা কাটাবার কথা বলা হয়েছে। সে তো ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরও তার যে ব্যথা, কোমরের ব্যথা সারছিল না। ইয়েতেই আচ্ছা আচ্ছা, অনেক, ঠিক আছে ঠিক আছে এটা অনেকদিন পরে কোমরের ব্যথা দেখা দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, ওকে। এই যে আহ, কুকুরে কামড়ানোর পরেতে একটা সমস্যা তৈরি হয়েছিল তপন কাঞ্জিলালের কাছে, সেই সময়তে আমি যাই। এক ও সেই পেশেন্ট, কেসটা। গড়িয়ার এক পেশেন্ট, এবং কোনটা তাকে কোন রকমে একটা সিমিলিমাম করা যাচ্ছে না, কিন্তু ওর মাকে যে কুকুরে কামড়েছিল সেই হিস্ট্রিটা নিয়ে স্যার কিন্তু হাইড্রোফোবিনাম প্রেসক্রিপশন করেছিলেন, এবং আমি পরবর্তীকালে ওইটা লক্ষ্য করার এই মানে জন্যই আর কি, যে আমি স্যারের কাছে যেতাম, কিন্তু পেশেন্টটা গ্রাজুয়ালি ইমপ্রুভ করছিল, এটা আমার দেখা। আর একটা কথা, যেখানেতে ভ্যাকসিন নেওয়া হয়নি অথচ সেখানে হাইড্রোফোবিয়া ডেভেলপ করে গেছে, এক্ষেত্রে এলোপ্যাথি ডাক্তাররা রুগীটাকে মেরে দেয়। আইডিতে যত রুগী যায় কেউ কিন্তু বাড়ি ফেরে না, সব মরে যায়, আসলে হ্যাঁ মেরে অবশ্যই, ফেলাও হয়। অবশ্যই ওকে বেডের হ্যাঁ, সঙ্গে বেঁধে রাখা হয় এবং কড়া ঘুমের ওষুধ দেওয়া হয়, বেডের সঙ্গে বেঁধে রাখা হয় বেল্ট ঠিক। দিয়ে, এবং কিন্তু রুগীটাকে কিন্তু এইগুলো এইগুলো আমাদের যে চিকিৎসা অনুমোদন নেই, মানে এইগুলো আমরা করতে পারি না। কিন্তু যদি তাকে আইসোলেশন করে হোমিওপ্যাথি মতে চিকিৎসা করা যায়, আমাদের কিন্তু অনেক অথেন্টিক ডাক্তার সে কিন্তু ভালো করতে পেরেছেন। কেন এই স্যার তপন তো একটা কাঞ্জিলাল, কেস ওই সোদপুরের বিভা কেসটা আমি তো কাঞ্জিলাল স্যার, দেখেছি তাকে। হ্যাঁ বিভা হ্যাঁ সে বাচ্চাটা কাঞ্জিলালেরও কুকুরের মতো একটা ডাকছিল। শুনেছিলাম, কুকুরের ডাক এবং কুকুরের মতন অ্যাটাকিং মুড, ওই মানে পেছনে দিকে ওই যে কাঁধের দুদিকে দুটো হাত রেখে ঘেউ ঘেউ করে আওয়াজ করা এবং যে অ্যাটাক করা, একদম যেন একটা ম্যাড ডগ যেরকম করে আর কি কুকুরে, সেই রকম তার একটা বিহেভিয়ার ছিল ওই পেশেন্টটার। এটা বিভাদির কাছ থেকেও শুনেছিলাম, বিভাদি তখন জীবিত ছিলেন, এবং সেই কেসটাও কিন্তু হাইড্রোফোবিনাম দিয়ে ভালো হয়েছে। না আগে কাজে হাইড্রোফোবিনা হোমিওপ্যাথিক আগে স্যার বেলেডোনা দিয়েছিলেন, বেলেডোনা দিয়ে কিছুটা কমিয়ে নিয়ে তারপর হাইড্রোফোবিনা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা গোকুল স্ট্রামোনিয়াম, বর্মনের একটা লেখা, গোকুল হাইড্রোফোবিনাম, বর্মনের। এই এই ডগ বাইটের রেপার্টরিতে পাওয়া যায়। মার্ফির রেপার্টরিতে তো আছে এমার্জেন্সি চ্যাপ্টারে ডগ বাইট, এবং সেখানে কিন্তু ওই বেলেডোনা, স্ট্রামোনিয়াম, হাইড্রোফোবিনাম, এরকম আরো কটা ওষুধ আছে। কাজেই যদি আমাদের ওই সিমিলিমাম বেসিসে, যেখানে আপনি যদি সিমটম সিমিলিয়ার পান আপনি, এবং যদি যেরকম হোমিওপ্যাথিক প্রোটোকল আর কি সেইভাবে যদি হয়, সেখানে 100 জনের মধ্যে 100 জনই ভালো হয়। আসলে যদি ওইগুলো না পাওয়া যায় সেই ক্ষেত্রে ভালো করা কখনোই সম্ভব নয়, সেটা হোমিওপ্যাথি মতেও নয়, কারণ আমরা যেখানে সিমটম সিমিলিমাম করতে পারবো না সেক্ষেত্রে সত্যি আমাদের কিছু করার নেই। কিন্তু যদি সিমটম সিমিলিমাম আমরা পেয়ে যাই তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো ভালো হয়, যদি না তার গ্রস প্যাথোলজি খুব একটা মানে ডিস্ট্রাকটিভ মুডে না থাকে। এখন ফাংশনাল লেভেলে থাকলে সব রোগী ভালো হবে, কিন্তু প্যাথোলজি খুব ডেভেলপ করে গেছে এইসব ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় না।